স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের জীবন বিজ্ঞান অংশ থেকে যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম, অর্থাৎ পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, এই চ্যাপ্টারটির শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব আমি আজকে পড়িয়ে তোমাদের চ্যাপ্টারটি শেষ করব। ইতিমধ্যে আমরা আবহাওয়া, জলবায়ু বা তার পরবর্তীতে জীববৈচিত্র্য, মেগাডাইভার্সিটি অঞ্চল, জীববৈচিত্র্য হ্রাসের কারণ ইত্যাদি সম্পর্কে জেনে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা জীববৈচিত্র্য সম্পর্কে আরও কিছু বিষয় জানব, যেমন জীববৈচিত্র্য কেন গুরুত্বপূর্ণ। দেখো, জীববৈচিত্র্যের বেশ কিছু গুরুত্ব এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথমেই রাখা হয়েছে খাদ্যের উৎস। দেখো, খাদ্যের উৎস হিসেবে জীববৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি তার উৎপাদনের ক্ষেত্রে, যেমন ধরে নাও যদি প্রাণীজ খাদ্য দেখো, মাছ, পোলট্রি, যার থেকে প্রোটিন জাতীয় বিভিন্ন খাদ্যের চাহিদা আমরা পূরণ করে থাকি, এগুলো চাষের ক্ষেত্রে জীববৈচিত্র্য যেমন গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রকারের মাছ বা পোলট্রির বিভিন্ন ব্রিড ইত্যাদি গুরুত্বপূর্ণ, তেমনি আবার খাদ্য শস্য অর্থাৎ উদ্ভিজ্জ যেগুলো শস্য রয়েছে, কৃষিজ উৎপাদন বাড়ানোর জন্য বাড়াতে সাহায্য করে বলতে গেলে এই জীববৈচিত্র্য। বিবিধ রকমের ফসল থাকলে উৎপাদনও বেশি হবে, খাদ্যের যোগানও পর্যাপ্ত মাত্রায় হতে থাকবে। দ্বিতীয় বিষয়টি রয়েছে পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। আমরা জানি পরিবেশে বিবিধ ধরনের মৌল নিয়ে আমাদের এই পরিবেশ গঠিত, যার বায়ুমণ্ডল থেকে মাটি, জল সমস্ত স্থানেই এগুলো বিভিন্নভাবে রয়েছে। এরা কিভাবে জীবদেহ থেকে পরিবেশে বা পরিবেশ থেকে জীবদেহে যাওয়া আসার মাধ্যমে পরিবেশীয় ভারসাম্য রক্ষা করে, সেক্ষেত্রে জীববৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো, মাটিতে উপস্থিত বিভিন্ন রকম অণুজীব, যেগুলো মৃত জীবের দেহাবশেষ বা বিভিন্ন রকম জীবের দ্বারা যে সমস্ত পরিত্যক্ত পদার্থ, সেগুলোকে তারা বিয়োজন করে বিয়োজন ক্রিয়ার দ্বারা ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। ফলে মাটি তার থেকে হারানো যে সমস্ত উপাদান অর্থাৎ উদ্ভিদ দ্বারা যেগুলো গৃহীত হচ্ছে সেগুলো পুনরায় ফেরত পায়, অর্থাৎ মৌলের ভারসাম্য রক্ষা হলো মাটিতে। অপরদিকে স্বভোজী উদ্ভিদের যে খাদ্য সংশ্লেষের প্রয়োজনীয়তা, এই খাদ্য সংশ্লেষের প্রয়োজনীয় মৌল পরিবেশ থেকেই পেয়ে থাকে। তার মানে এটাও কিন্তু জীববৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। পরের বিষয়টি হলো পরিবেশ দূষণ রোধ। দেখো, পরিবেশের দূষণ নিয়ন্ত্রণের জন্যও কিন্তু জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। যেমন অণুজীবেরা বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থ, যেগুলোকে বিয়োজন ক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলে এবং সেগুলো জটিল উপাদান থেকে সরল উপাদানে রূপান্তরিত করে, যেগুলো পরিবেশে তুলনামূলকভাবে কম ক্ষতিকর এবং সেই পদার্থগুলোর ক্ষতিকারক প্রভাবগুলোকে দূরীভূত করে। আবার উদ্ভিদ দেখো, CO2কে শোষণ করে বাতাস থেকে, শোষণ করে পরিবেশ দূষণ রোধ করে। তার সাথে সাথে পরিবেশে অক্সিজেন নির্গমনের মাধ্যমে বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। এরপরে দেখো, 4 নম্বরে বলা হয়েছে জলবায়ুর স্থিতাবস্থা বজায় রাখতে জীববৈচিত্র্যের গুরুত্ব। দেখো, জলবায়ুর স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু ঠিক সমান পরিমাণে গুরুত্বপূর্ণ এই জীববৈচিত্র্য। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে থাকে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীব রয়েছে যারা এই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
আবার দেখো উদ্ভিদরা মূল দিয়ে যে জল শোষণ করে তার অতিরিক্ত অংশ বাষ্পাকারে পরিবেশে ফেরত দেয়, যার দ্বারা বৃষ্টিপাত হয়। যা কি করে, বৃষ্টিপাত বজায় রাখতে বনভূমি তথা উদ্ভিদেরা এইভাবে কিন্তু একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তার মানে উদ্ভিদ একটা জীববৈচিত্র্যের মধ্যেই পড়ে। তারপরে দেখো ভূমিক্ষয় রোধ করে, ফলে নদীর ভাঙন রোধ, জীবকুলের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রেও জীববৈচিত্র্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আসবো মৃত্তিকা সংরক্ষণ। দেখো ঘাস জাতীয় যেগুলো উদ্ভিদ রয়েছে এরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে, অর্থাৎ মাটিকে ভঙ্গুর হয়ে যেতে দেয় না বা মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শস্যাবর্তনের ফলে কৃষিতে ফলন বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন রকম পরপর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ যখন চাষ করা হবে তখন সেখানে কিন্তু কৃষির ফলন বৃদ্ধি পাবে, সেই জমির উর্বরতা বৃদ্ধি পাবে। ছত্রাক ও ব্যাকটেরিয়া যারা মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন উপাদান বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সংবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আবদ্ধ করে। যেরকম তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে জানতে পারবে, নাইট্রোজেন চক্রের মধ্যে বিভিন্ন রকম বিক্রিয়া ঘটে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইত্যাদি সম্পর্কে জানবে। এরা মাটিতে বসবাসের মাধ্যমে এই ক্রিয়া প্রক্রিয়াগুলো চালাতে সাহায্য করে। এরপরে আসবো ওষুধের উৎস রূপে। দেখো ওষুধের উৎস রূপেও কিন্তু জীববৈচিত্র্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ওষুধ তৈরির ক্ষেত্রে বিভিন্ন উদ্ভিদকে কাজে লাগানো হয়, যেমন সিনকোনা, সর্পগন্ধা, তুলসী, নিম, বাসক, পেনিসিলিয়াম ইত্যাদি। তোমরা এই সমস্ত উদ্ভিদগুলোর নাম শুনেছো, যেগুলো দিয়ে ভিন্ন ভিন্ন রকমের ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে। বেলেডোনা, নাক্স ভমিকা ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে। এর পরের বিষয়টি হলো কাঠ, রেশম এবং লাক্ষা শিল্পে, অর্থাৎ বিভিন্ন রকম আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস তার মধ্যে একটি প্রয়োজনীয় জিনিস হলো কাঠ, যা আমরা আসবাবপত্র তৈরিতে ব্যবহার করি। ইনফ্যাক্ট আমরা যে পড়াশুনো করছি, খাতা, বই, এই কাগজ তৈরির ক্ষেত্রেও কাঠের ভূমিকা রয়েছে। জ্বালানি হিসেবেও কাঠকে ব্যবহার করা হয়। আবার দেখো রেশম শিল্প, রেশম কীট থেকে পাওয়া যায়, লাক্ষা পতঙ্গ থেকে লাক্ষা শিল্প, বা একই রকম তুমি যদি দেখো মৌমাছি থেকে মৌ শিল্প রয়েছে, বিভিন্ন রকম মোম ইত্যাদি পাওয়া যায়, তোমরা ইত্যাদি সম্পর্কে জানো। সেই সমস্ত উপাদানগুলোর যোগান দেয় কে? এই জীববৈচিত্র্য। বাস্তুতন্ত্র রক্ষার্থে বা বাস্তুতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা। দেখো বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য সবার আগে জীবেদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা দরকার, যেখানে খাদ্য খাদক সম্পর্ক থাকবে, যেখানে মিথজীবিতা সম্পর্ক থাকবে। মিথজীবিতা অর্থাৎ একে অপরকে সহযোগিতার মাধ্যমে জীবেরা আদান প্রদানের সম্পর্ক নিয়ে বেঁচে থাকবে এবং অপরকে বাঁচিয়ে রাখবে, এটাকে মিথজীবিতা সম্পর্ক বলে। অপরদিকে খাদ্য খাদক সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি যে উৎপাদক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যে পুষ্টি স্তর রয়েছে সেখানে সম্পর্ক হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক, অর্থাৎ একজন খাদ্য হিসেবে গৃহীত হয়, অপরজন থাকে খাদক। এভাবে পুষ্টি স্তর পরপর পর্যায়ে পর্যায়ে যেতে থাকে। খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে যদি একটা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি, সেগুলোকে একটা একই তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে সেটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। যেমন দেখো, বা সেটাকে ইংলিশে ফুড চেইন বলা হয়ে থাকে। যেমন ঘাস সূর্যালোককে আবদ্ধ করে নিয়ে তৈরি করছে যে শর্করা জাতীয় খাদ্য, বা তার দেহে সেই শক্তিকে আবদ্ধ করছে। সেই শক্তি আবদ্ধকরণের পর তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ব্যাঙ, ব্যাঙকে গ্রহণ করছে সাপ, সাপকে গ্রহণ করছে ময়ূর, ময়ূরকে পরবর্তীতে বাজ পাখি বা বাঘ খাদ্য হিসেবে গ্রহণ করছে। এইভাবে প্রত্যেক পুষ্টি স্তরে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে প্রত্যেকের পর্যাপ্ত পুষ্টি
এবং শক্তি প্রদানের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের এই জীববৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। যদি এর মধ্যে কোনোটি হঠাৎ করে না থাকে তাহলে অন্যান্য প্রজাতিগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জীববৈচিত্র্যের কোনো একটি মধ্যবর্তী পর্যায়ে যদি না থাকে অন্য প্রজাতিগুলোও ক্ষতিগ্রস্ত হবে। যে প্রজাতিটি থাকবে না তাকে বলা হয় কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস। এবার দেখো বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে এবার হলো বিনোদন এবং ভ্রমণের ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা। পশু পাখিদের তাদের স্বাভাবিক বাসস্থান দেখার জন্য আমরা প্রত্যেকেই আগ্রহী। প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে ঘুরতে যাই, তোমরাও যাও বিভিন্ন ছুটি কাটাতে, দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং বা তার থেকেও দূরে বিভিন্ন জায়গায়, কাশ্মীর বলো, উত্তরাখণ্ড বলো, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরতে যাও। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পশু পাখির সেই স্বাভাবিক বাসস্থান দেখতে আমরা প্রত্যেকেই আগ্রহ অনুভব করি। প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা পরিবেশে বা পাহাড়, সমুদ্রের যে শোভা, এই সমস্ত কিছু রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে, যা আমাদের বিনোদনেও ভূমিকা নিয়ে থাকে। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এই জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে। যেমন ধরো শিল্পকলা বা সাহিত্য রচনার ক্ষেত্রে বিভিন্ন রকম সাহিত্যিকদের এই জীববৈচিত্র্য, তার আশেপাশের পরিবেশ সমস্ত কিছু আকৃষ্ট করে, যার দ্বারা গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত সমস্ত কিছু তাদেরকে এমনভাবে আকৃষ্ট করে, তার মাধ্যমে তারা আকৃষ্ট হয়ে বিভিন্ন রকম শিল্প সাহিত্য রচনা করে থাকেন। এবার আমরা দেখে নেব পরিবেশ রক্ষায় গাছের কি ভূমিকা। দেখো আমরা ইতিমধ্যে জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম। জীববৈচিত্র্যের মধ্যে একটি বৈচিত্র্য হলো গাছ, যে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকে। প্রথম যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো বায়ুমণ্ডল ও গাছ। দেখো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং জল নিয়ে সালোক সংশ্লেষ চালায়। দেখো পরিবেশের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বিনিময়ে সে কিন্তু পরিবেশে অক্সিজেন ছেড়ে দেয়, যার ফলে পরিবেশীয় ভারসাম্য বজায় রাখা, বায়ুমণ্ডলকে নির্মল রাখা, এক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে কে? গাছ। দ্বিতীয় পয়েন্ট হলো খাদ্য খাদক সম্পর্ক, যেটা আমি আগে অংশেও বললাম, অর্থাৎ খাদ্য শৃঙ্খল গঠন। পরপর বাস্তুতন্ত্রে প্রত্যেকটা ট্রফিক স্তরে বা ট্রফিক লেভেলে পুষ্টি পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে খাদ্য উৎপাদনটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, যেটা উদ্ভিদ করে থাকে। একইভাবে খাদ্য শৃঙ্খলের সাথে খাদ্য জাল, এই যে সম্পর্কিত সমস্ত প্রাণীগুলো উদ্ভিদ থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত বিভিন্ন জালকাকার গঠন তৈরি করে বিভিন্ন দিক দিয়ে খাদ্য গ্রহণের মাধ্যমে, সেটাকে খাদ্য জাল বা ফুড ওয়েব বলে থাকি। এই সমস্ত খাদ্য খাদক সম্পর্ক রক্ষার জন্য পরিবেশে গাছ কিন্তু খুব ভূমিকা গ্রহণ করে বড় ধরনের। 3 নম্বরে যদি চলে আসি, গাছ ও জলচক্র। দেখো গাছের বাষ্পমোচনের ফলে জলীয় বাষ্প বাতাসে নির্গত হয়, সেই জলীয় বাষ্প ক্রমাগত ঘনীভূত হয়, ফলে বৃষ্টিপাত ঘটে। আবার খুব ঘন অরণ্য যেখানে রয়েছে, সেই অরণ্যে বনের উপরিভাগের গাছপালার ঘন আবরণ জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয়, ফলে অরণ্যেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হতে থাকে। এটা দেখো জলচক্র, অর্থাৎ উঁচু অরণ্য, উঁচু ঘন অরণ্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায়, যা কিন্তু সমস্তই এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসব গাছ ও প্রাণীর নির্ভরশীলতা। দেখো গাছ ও প্রাণীর নির্ভরশীলতা, এই পয়েন্টটির মধ্যেও একই বিষয় আছে, অর্থাৎ পৃথিবীর মোট জীবের যদি দেখি 99% হচ্ছে উদ্ভিদ, 1% হচ্ছে প্রাণী। তাহলে সবুজ উদ্ভিদ দ্বারা যে খাদ্য প্রস্তুত হয় তা 10 থেকে 20% শক্তি
প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। গাছ কমতে থাকলে এই প্রাণীর জীবন ধারণও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ প্রাণীর পক্ষেও জীবন ধারণ করা প্রায় অসম্ভব হয়ে উঠবে পৃথিবী। 5 হলো গাছ ও পরিবেশের উষ্ণতা বা তাপমাত্রা। গাছপালা থেকে বাষ্পমোচনের সময় জলীয় বাষ্পে পরিণত হয়। গাছ থেকে যখন বাষ্পমোচন হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হওয়ার পরে এবার উদ্ভিদ দেহ এবং আশেপাশের পরিবেশের কিন্তু পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। এর ফলে যেসব স্থানে গাছপালা বেশি সে স্থানে কিন্তু পরিবেশের তাপমাত্রা কিছুটা কম থাকে। গাছপালা কম, সেখানে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। এটা আমরা শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের মধ্যে পার্থক্য বুঝতে পারি। তারপরে দেখো গাছ ও মাটির ক্ষয়, এই পয়েন্টটিও আগে আলোচনা করা হলো। মাটির ক্ষয় রোধের ক্ষেত্রে গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বড় মূলযুক্ত যেগুলো উদ্ভিদ, মূল, শাখামূল, প্রশাখামূলের সাহায্যে দৃঢ়ভাবে মাটিকে আঁকড়ে ধরে রাখে। আবার ঘাস জাতীয় উদ্ভিদ মাটির ওপরে আবরণ সৃষ্টি করে থাকে, মৃত্তিকা ক্ষয় হতে দেয় না। গাছ ও জীবের আশ্রয়স্থল, অর্থাৎ জীব এই গাছের মধ্যে বা গাছের ওপরে বিভিন্নভাবে বসবাস করে। গাছের কোটরে কেউ বসবাস করে, গাছের ডালে কেউ বসবাস করে, গাছের নিচে কেউ বসবাস করে। এভাবে আশ্রয়স্থল হয়ে ওঠে এই গাছগুলো। বিভিন্ন পাখি, কাঠবিড়ালি, সাপ, গিরগিটি, টিকটিকি, বাদর প্রত্যেকেরই আশ্রয়স্থল হয়ে ওঠে এই গাছ। গাছ ও ঝড়ের গতিবেগ। দেখো, গাছ ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণে বা গতিবেগকে কমাতে বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে। যে কারণে তোমরা ভৌগোলিক দিক থেকে একটা বিষয় ইতিমধ্যে ভূগোল বিষয়ের সাথে হয়তো পড়ে নিয়েছো, সেটা হলো যে সুন্দরবনের অবস্থান পৃথিবীতে এই সুন্দরবন অঞ্চলের অবস্থান পশ্চিমবঙ্গের ঠিক যে অঞ্চল জুড়ে রয়েছে, পশ্চিমবঙ্গকে বিভিন্ন ঝড় থেকে অনেক সময় রক্ষা করে যায়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলকে, এই অঞ্চলে ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে অনেক কম হয়। যেগুলো সামুদ্রিক ঝড়, প্রবল ঝড়, সেগুলো এই অঞ্চলে আসতে গেলেও তার গতিবেগ অনেক কমিয়ে দেয়। তারপরে গাছ ও শব্দ দূষণ। গাছ, বিভিন্ন রকম গাছ যেমন ছাতিম, জারুল, এই জাতীয় বেশ কিছু গাছ রয়েছে এবং আরও অনেক গাছ রয়েছে যেগুলো শব্দ তরঙ্গকে শোষণ করে নিয়ে শব্দের প্রাবল্য কমিয়ে দেয়, ফলে শব্দ দূষণ ঘটে না সেভাবে। লাস্ট হলো গাছ ও পরিবেশ দূষণ। কদম, বেল প্রভৃতি গাছ, এই গাছগুলোর গাছের পাতা বাতাসের ধূলিকণা, দূষক পদার্থ এগুলোকে শোষণ করে ছাঁকনির মতো আটকে রেখে দেয় এবং পরিবেশ দূষণ রোধে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এই হলো গাছের ভূমিকা। এরপরে আমরা জেনে নেব বর্জ্য পদার্থ এবং মানুষের স্বাস্থ্য সম্পর্কে কিছু বিষয়। যেমন দেখো, বর্জ্য পদার্থ সম্পর্কে যদি আমরা দেখি, বিভিন্ন বর্জ্য পদার্থ ইত্যাদি সম্পর্কে, দূষণ সম্পর্কে পড়লাম। বিভিন্ন বর্জ্য পদার্থ সেগুলো বিভিন্ন স্থান থেকে সৃষ্টি হয়। সেটা হতে পারে শহরাঞ্চলের বর্জ্য পদার্থ, গৃহস্থালির বর্জ্য পদার্থ, হাসপাতালের বর্জ্য পদার্থ, বা আরও যে কোনো স্থান, যত রকম হতে পারে। সমস্ত স্থানের বর্জ্য পদার্থ যা পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করে। বিভিন্ন কলকারখানা, শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ হয়ে থাকে। এই বর্জ্য পদার্থের দূষণের মাধ্যমে দেখা যায় জীবের খাদ্যে বিষক্রিয়া, মানুষের খাদ্যে বিষক্রিয়া হয়, যেগুলো দেহে প্রবেশের মাধ্যমে বিভিন্ন রকম গোলযোগ, বিভিন্ন রকম শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় এর থেকে। খাদ্যে বিষক্রিয়ার জন্য বিভিন্ন রকম অ্যালার্জিও মানুষের দেহে আভ্যন্তরীণ অ্যালার্জি সৃষ্টি হয়। ম্যালেরিয়া, বিভিন্ন বর্জ্য দূষক পদার্থের মধ্যে মশার দ্বারা এই রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। দেখো, জেনারেলি দেখা যায় রোগ জীবাণু বহন করে যে সমস্ত স্ত্রী অ্যানোফিলিস মশা, তারা এই সমস্ত নোংরা আবর্জনা বা অপরিষ্কার স্থানগুলোতেই এরা কিন্তু বেশি থাকে, যার ফলে এখান থেকেই রোগ বহন করে এরা নিয়ে আসে। হ্যাঁ, এদের নিয়ন্ত্রণের জন্য আমরা মশারি টাঙিয়ে ঘুমানো বা ইত্যাদি বিষয়গুলো
অবশ্যই মনে রাখা দরকার, কিন্তু তার সাথে এগুলোর কিন্তু কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্জ্য পদার্থ। তারপরে আসতে পারি টাইফয়েড। এটা পানীয় জলের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয়, অপরিচ্ছন্ন জল, যে কারণে জল ফুটিয়ে খাওয়া ইত্যাদি বিভিন্ন রকম সাবধানতা নিতে হয়। হেপাটাইটিস, এটাও পানীয় জলের মাধ্যমেই ছড়ায়, দূষিত জল পান করার জন্য এটা হয়ে থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসের জন্য যেরকম ধরে নাও স্মৃতিশক্তি কমে যাওয়া, এগুলোর জন্য দায়ী হচ্ছে সীসা বা লেড। সীসা বা লেড বাতাসে বিভিন্নভাবে ভাসমান অবস্থায় থাকলে সেগুলো আমাদের দেহে প্রবেশ করলে এই ঘটনা ঘটতে পারে। ফুসফুসের সমস্যা, ফুসফুসের সমস্যার জন্য অ্যাসবেস্টাস কারখানায় যারা কাজ করেন তাদের দেহে এটা হতে পারে। অ্যাসবেস্টাস, ভাসমান অ্যাসবেস্টাস শ্বাসবায়ুর সাথে ঢুকলে ফুসফুসের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। হৃদরোগের সমস্যা, নাইট্রেটের বিভিন্ন যৌগ যেগুলোর দ্বারা এটা হয়ে থাকে। বৃক্কের সমস্যা, ক্যাডমিয়াম নামক দূষক যা এটি সৃষ্টি করে। এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। তবে শেষ করার আগে যেহেতু আমরা পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ চ্যাপ্টারটি পড়লাম, তাহলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এত কিছু পড়লাম, তাহলে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে জানা দরকার। যদিও বইয়ে কোথাও নথিভুক্ত নেই, তা সত্ত্বেও প্রশ্নটি তোমাদের জ্ঞান যাচাইয়ের জন্য, বাহ্যিক জ্ঞান, পুস্তক বহির্ভূত জ্ঞান যাচাইয়ের জন্য শিক্ষক মহাশয় কিন্তু দিতেই পারেন পরীক্ষার প্রশ্নপত্রে। সেখানে তোমরা জেনে রাখো বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। তোমাদের যদি প্রশ্ন আসে যে বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটি, তোমাদের উত্তর হবে 5ই জুন। এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টিও শেষ হলো। পরবর্তী দিন আরও একটি নতুন অধ্যায়ের সাথে আমি আবার নতুন করে শুরু করব। আজকের ভিডিওতে এই পর্যন্ত।